আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজ আমরা রেওয়া মিলের একটি গুরুত্বপূর্ণ অংশ সমাধান করব। যদিও এই অংশটা রেওয়া মিলের সাথে সম্পৃক্ত না, তারপরও সৃজনশীল খ বা গতে এই প্রশ্নটা করা হয়। প্রশ্নটা কি বলা হয়? মোট চলতি সম্পদ নির্ণয় করো, বা বলা হয় মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা চলতি সম্পদ আর চলতি দায়গুলো অনেকে বুঝতে সমস্যার সম্মুখীন হই। এই জন্য আমি একটি চার্ট রেখেছি তোমাদের জন্য। এই চার্টটা সুন্দরভাবে দেখে নিতে পারলে রেওয়া মিল থেকে আগত যত প্রকার এন্ট্রি আছে চলতি সম্পদ সম্পর্কিত অথবা চলতি দায় সম্পর্কিত, আমরা খুব সহজে সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তো চলো ভাইয়া, সেই চার্টটা কি, সেই চার্টটা আমরা দেখি। হ্যাঁ, চার্টটা দেখো, চলতি সম্পদ ও চলতি দায়ের তালিকা। তো এই তালিকাটা কি রকম আমরা দেখি। চলতি সম্পদ আমি কতগুলো এন্ট্রি রেখেছি, যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্রশ্নে আসতে দেখা যায়। তো সেই এন্ট্রিগুলো কি কি আমরা দেখি। নগদ, এর নাম আরেকটা কি আসতে পারে? হাতে নগদ বা নগদ তহবিল। আবার আসতে পারে কি নগদ উদ্বৃত্ত। ক্যাশ টাকা, ক্যাশ টাকা কি আমার জন্য সম্পদ, তবে এটা চলতি সম্পদ। চলতি সম্পদটা কি জানো? যেটা 1 বছরের কম সময়ের জন্য থাকে, সেটা হলো চলতি সম্পদ। আর চলতি দায়টা কি? যেটা 1 বছরের কম সময়ের জন্য থাকে, সেটাকে বলা হয় চলতি দায়। তো আমরা যদি এই সেন্স থেকে ভাবি, নগদ 1 বছরের কম সময়ের মধ্যেই থাকে, এটা রোটেশন করে, এটা আবর্তিত হয়, এর ফলে এটা চলতি সম্পদ। ব্যাংক জমা, ব্যাংক তহবিল, ব্যাংক উদ্বৃত্ত, এগুলো একই নাম, একই কাজ করে। এর মানে হচ্ছে ব্যাংকে যে আমার অ্যামাউন্ট আছে, ব্যাংকে যে আমার ব্যালেন্সটা আছে, যে টাকা জমা আছে, এটা হচ্ছে আমার চলতি সম্পদ। কেন চলতি সম্পদ? এটাও 1 বছর কম সময়ের জন্য আবর্তিত হয়। এরপরে দেখো দেনাদার। দেনাদারের নাম কি কি আছে? প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট বা প্রাপ্য বিল। এটাও আমার জন্য চলতি সম্পদ। দেনাদার কিভাবে সৃষ্টি হয়? বাকিতে বিক্রয় করার ফলে দেনাদার সৃষ্টি হয়। এখন দেনাদার, তাকে কি আমি জীবন বাকি বিক্রি করছি? না, 1 বছর কম সময়ের জন্যই করা হয়। বাকিতে বিক্রয় করছি, সে আমাকে টাকা দিয়ে দিবে, হয়তো 2 দিন পর, 5 দিন পর, 1 মাস পর, 2 মাস পর, তবে 1 বছর বেশি সময়ের জন্য না। তো 1 বছর কম সময়ের জন্য, তো এই জন্যই দেনাদারটা কি আমার জন্য চলতি সম্পদ। তো দেনাদারের নাম যেরকম প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, প্রাপ্য বিল, তো এইগুলো আমার জন্য চলতি সম্পদ। মজুত পণ্য, মজুত পণ্যটা কি একটু দেখো, বুঝো। আমরা যদি যমুনা ফিউচার পার্ক দেখি, সেখানে দোকানে ভাড়া অনেক বেশি। তো একটা দোকান রাখলাম আমরা জার্সির, টি শার্টের। তো একসাথে আমরা অনেক আইটেম টি শার্ট আনলাম, সব তো আর রাখা সম্ভব না এই ছোট গোডাউন দোকানে। তো প্রতি পিসের 1 পিস 2 পিস করে আমরা স্যাম্পল হিসেবে রাখলাম, বাকিগুলো আমরা গোডাউনে নিয়ে রাখলাম। তো এই যে গোডাউনে যে আমার পণ্য সামগ্রীগুলো আছে, এটাকে বলা হয় মজুত পণ্য। তো এই মজুত পণ্য কি আমার জন্য সম্পদ না? আবার এটা কেন চলতি সম্পদ বলি? যাতে প্রতিনিয়ত আবার বিক্রি হয়ে যাবে। আজকে শোরুমে 2টা বিক্রি করে ফেলছি, কালকে তো গোডাউন থেকে নিয়ে আসবো, তাই না? তো এই জন্য এটা চলতি সম্পদ। মজুত পণ্য কি? চলতি সম্পদ। সমাপনী মণিহারি বা অব্যবহৃত মণিহারি, মণিহারি মজুদ, দেখো এগুলো একই নাম। শুধু মণিহারি আমার জন্য ব্যয়। কেন ব্যয়? এটা আমি প্রতিনিয়ত ব্যবহার করি, কিন্তু যেটা ব্যবহার হয়ে যায় নাই, মণিহারি যে অংশটুকু ব্যবহার হয় নাই, সেটাকে বলা হয় অব্যবহৃত মণিহারি বা মণিহারি মজুদ। তো এটা আমার জন্য কি? সম্পদ। আর এটা 1 বছরের কম সময়ের জন্যই ধরা হয়, এই জন্য এটা বলা হয় চলতি সম্পদ। এরপর দেখো সাপ্লাইজ। মণিহারি বাংলা আর ইংলিশে বলা হয় সাপ্লাইজ। তো একই কাজ করে, নামে আলাদা কিন্তু কাজে এক। সাপ্লাইজটাও কি আমার জন্য চলতি সম্পদ। প্রদত্ত ঋণ, শুধু ঋণ কিন্তু আমার জন্য দায়। খেয়াল করে, এখানে বলছে প্রদত্ত ঋণ, মানে আমি ঋণ দিছি। তো ঋণ তো আমি অনেক বছরের জন্য দেই নি। ঋণ মোটামুটি 1 বছরের কম সময়ের জন্য দেওয়া হয়, লেস দেন 1 ইয়ার, এই জন্য এটাকে বলা হয় চলতি সম্পদ। এবার দেখো লাল দাগে 2টা আইটেম রাখছে, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা কি? অগ্রিম খরচ, ব্যয়ের অগ্রিম। আমি ভাড়া দিছি কি 3 মাস একসাথে দিয়া দিছি, বাট আমি এখনো থাকি নাই কা। তো এইটা কি আমি আজীবনের জন্য দিছি বা দীর্ঘকালের জন্য দিছি? দেই নাই, 1 বছর কম সময়ের জন্যই দেওয়া হয়। তো অগ্রিম, যে কোনো ব্যয়ের অগ্রিমটাই হয় সম্পদ, আর সেগুলো হয় চলতি সম্পদ। উদাহরণ কি কি? অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম বীমা, অগ্রিম শিক্ষানবিশ ভাতা। তো এগুলো আমার জন্য কি? চলতি সম্পদ। এখন আমরা দেখব বকেয়া আয়। বকেয়া আয়টা কিরকম? আমি কাজ করছি, সেবা দিছি, কিন্তু টাকাটা নেই কা। একটা উদাহরণ দিই, বাস্তব উদাহরণ। তোমরা আমার ছাত্রছাত্রী, আমি তোমাদের শিক্ষক, ধরো আমি তোমাদের পড়াই। তো এই বাবদ আমি যে সম্মানীটা পাই, তো আমি কি করলাম? তোমাদের পড়ায় দিছি 1 মাস, কিন্তু তোমরা আমার টাকাটা এখনো দেও নাই কা। তো আয় তো হইছে, তো আয়টা আমার বকেয়া রয়ে গেল না, আমি এখনো পাই নাই, খাতে পাইছি। তো এইটাই হচ্ছে আমার জন্য কি? এটা আমার জন্য সম্পদ। আর এটা 1 বছরের কম সময়ের জন্য হয়, এই জন্য এটা কি? চলতি সম্পদ। কয়েকটা উদাহরণ দেখো। বকেয়া কমিশন আয়, তো কমিশনটা আমার, কমিশন আয়টা কি আমার জন্য আয়, কিন্তু বকেয়া থাকলো, এই জন্য এটা কি? সম্পদ, যা চলতি সম্পদে যাবে।
বকেয়া সুদ আয়, সুদ আয়টা আমার জন্য আয় কিন্তু সেটা বকেয়া থাকলো, এটাও আমার জন্য সম্পদ, চলতি সম্পদে যাবে। বকেয়া লভ্যাংশ, লভ্যাংশ আমার জন্য আয় কিন্তু সেটা বকেয়া থাকলো, তাহলে কি সম্পদ হয়ে গেল, আর যেটা চলতি সম্পদ। বকেয়া সেবা আয়, সেবা আয়টা আমার জন্য আয় কিন্তু তার বকেয়া থাকলো, এর মানে কি এটা আমার জন্য চলতি সম্পদ। বকেয়া শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি আমার জন্য আয়, তার বকেয়া রাখলাম, এই জন্য এটা কি চলতি সম্পদ। এরপর যে আমরা চলতি দায়গুলাকে দেখবো, চলতি দায় দেখো কি কি, ঋণ, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, স্বল্প মেয়াদী ঋণ, যেই ঋণই থাকুক, যেই ঋণই থাকুক এটা আমার জন্য কি দায়, শুধুমাত্র দীর্ঘমেয়াদী ঋণটা দেখবা, এটা দীর্ঘমেয়াদী দায়, তো এটা আসবে না। চলতি দায়ের মধ্যে কি কি যাবে, ঋণ, বন্ধকি ঋণ, এই স্বল্প মেয়াদী ঋণ, এগুলা সবসময় কি যাবে, চলতি দায়তে যাবে। এরপর দেখো ব্যাংক জমা অতিরিক্ত, যার আরেক নাম কি ব্যাংক ওভারড্রাফট, আরেকটা আছে ব্যাংক ওডি। ব্যাংকে আমার 1 লাখ টাকা আছে, আমি 2,000 টাকা আমাকে লিমিট দিছে ব্যাংক, আমি অতিরিক্ত তুললাম, তো এই 2,000 টাকা তো আমার না, ব্যাংকের, আমি দায় হিসাবে নিলাম না, ধার হিসাবে নিলাম না, তো এটা আমার জন্য কি চলতি দায়। এরপরে ট্রানজেকশন এটা আমাকে শোধ করে দিতে হইব, বা 1 বছর কম সময়ের মধ্যে আমাকে এটা শোধ করে দিতে হইব। এই জন্য কি ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট অথবা ব্যাংক ওডি, এটা আমার জন্য চলতি দায়। পাওনাদার, পাওনাদার আরো নাম আছে কি প্রদেয় হিসাব, প্রদেয় নোট, প্রদেয় বিল, এইগুলো কি আমার জন্য দায়। বাকিতে ক্রয় করার ফলে পাওনাদার সৃষ্টি হয়, তো এই টাকাটা তোমাকে তারা দ্রুত শোধ করতে হইব, 1 বছর কম সময়ের মধ্যে শোধ করতে হয়, এই জন্য এটা চলতি দায়। এরপর দেখো এই পাশে লাল দাগের দুইটা আছে, একটা কি বকেয়া খরচ, ব্যয়ের বকেয়া বা খরচের বকেয়া, আমি বাসা থাকি, আমি 3 মাস ধরে ভাড়া দেই না, তুমি যে স্কুলে পড়ো 2 মাস যাবত ধরো স্কুলে বেতন দাও না, তাহলে কি ব্যয় না, বেতন তো ব্যয়, তো এই বেতনের বকেয়া রাখছো, বকেয়া থাকলে কি এটা তোমার জন্য দায়, এটা আমার জন্য দায়, চলতি দায়, কারণ 1 বছর কম সময়ের জন্য, এর পরবর্তী সময় যাবে না, 1 বছর কমের মধ্যে এটা আমাকে কি করতে হইব, শোধ করতে হইব, এই জন্য এটা চলতি দায়। এরপর দেখো বকেয়া বিমা, বকেয়া বিজ্ঞাপন, একই কথা, ব্যয়ের বকেয়া মানে দায়, আর সেটা চলতি দায় হয়। এরপর দেখো অগ্রিম আয়, যার আরেক নাম কি অনুপার্জিত আয়, এটা ইন্টারেস্টিং কিরকম, দেখো আমি তোমাদের পড়াই, তোমাদের থেকে আমি সম্মানী নেই, এখন আমি কি করলাম এই পর্যায়ে তোমাদের থেকে অগ্রিম কিছু টাকা নিয়ে নিলাম, না পড়াই টাকা নিলাম, তো এটা কি আমার জন্য দায়, আর এটা 1 বছরের কম সময়ের জন্যই হয়, এটা এই জন্য চলতি দায়। কয়েকটা উদাহরণ দেখি, অগ্রিম কমিশন আয়, কমিশন আয়টা আমার জন্য আয় কিন্তু তার যদি অগ্রিম হয় সেটা আমার জন্য দায়। অগ্রিম সুদ আয়, সুদ আয়টা আমার জন্য আয়, আমি সুদ পাইতে আসছি, এটা আমার জন্য আয় কিন্তু তার অগ্রিম নিয়ে নিচ্ছি, তো এটা আমার জন্য দায় হিসেবে কাজ করবে। অগ্রিম শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি মানে আমার জন্য আয় কিন্তু তার আমি অগ্রিম নিয়ে নিচ্ছি, এটা আমার জন্য দায় হিসেবে কাজ করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, টিল দেন আল্লাহ হাফেজ।